তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল ক্রিক চর্চাতে। তো শুরুতেই যেই কথাটা বলে আমার ভিডিওটা শুরু করতে চাই, খুবই দুঃখজনক একটা খবর আজকে রবিবার সন্ধেবেলায় আমরা পেলাম। আপনারা সকলেই হয়তো এতক্ষণে জেনে গেছেন, রাহুল অরুণোদয় চ্যাটার্জি তিনি আর আমাদের মধ্যে নেই। দীঘায় তালসারিতে শুটিং করতে গিয়ে তিনি শুটিংয়ের পরে সমুদ্রে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যান। ইনফ্যাক্ট অনেক খবরও তারপর থেকে বেরিয়েছে যে 1.5 ঘন্টা তার বডি খোঁজা হয়। ইনফ্যাক্ট কোনো খবরের চ্যানেল থেকে দেখানো হচ্ছে যে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তার শরীরে প্রাণ ছিল। কিন্তু যাই হোক, আমরা সেসবের দিকে যাচ্ছি না। ওনার আত্মার এবং তার পরিবারকে আমাদের তরফ থেকে সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আর আমাদের তরফ থেকে কিছু করার নেই। খুবই দুঃখজনক একটা খবর। তার ইউটিউব চ্যানেল, পডকাস্ট চ্যানেল সহজ কথা আমি একাধারে দেখতাম, অনেক ইন্টারভিউ তার আমি দেখেছি। তো যাই হোক, খেলার ওদিকে চলে আসি। সেকেন্ড ম্যাচ 2026-এর IPL-এর মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ ছিল। টসে জিতে মুম্বাই বোলিং নেয়। এটা আমাকে অবাক করেছিল, কালকের মতোই গতকালের ভিডিওটা যারা দেখেছেন বলেছিলাম। তো আজকেও আমাকে অবাক করলো ডিসিশনটা। মুম্বাইয়ের মাঠে টসে জিতে বোলিং, সেরকম সেই অর্থে ফিনিশার কিন্তু মুম্বাইয়ের টিমে নেই। আগে যেটা ছিল পোলার্ড পর্যন্ত, তারপরে আরও 1-2জন চেস করে দিত। তো এখন যেহেতু সেটা নেই, হার্দিক পান্ডিয়ারও ফর্ম নেই, সেই হিসাবে কী করে তারা বল নিল সেটা আমার বোধগম্য হয়নি শুরুতে। তখন ওই পজিশনে আমি কিন্তু সিচুয়েশন অনুযায়ী কথা বলা পছন্দ করি না। এখন অনেকেই বলবে না ম্যাচ জিতে গেছে, সেটা তো এখন জিতেছে, তখন ওই সিচুয়েশনে দাঁড়িয়ে বল নেওয়াটা আমার জন্য একটু বোকামি লেগেছিল। যাই হোক, কলকাতা অবাক করলো যে কলকাতাও টসে জিতে নাকি বল নিত। অজিঙ্ক্য রাহানেকে যখন রবি শাস্ত্রী জিজ্ঞেস করছে, সেও উত্তর দেয় যে আমরা টসে জিতলে বল নিতাম। যাই হোক, দুজনেরই এই সিদ্ধান্তটা আমাকে অবাক করলো। তো কলকাতার দারুণ একটা স্টার্ট করলো। অজিঙ্ক্য রাহানে 40 বলে 67 করে আউট হন এবং ফিনালেন 17 বলে 37-এর একটা দারুণ ইনিংস খেলেন। প্রায় 80-90 রানের পার্টনারশিপটা ওপেনিং হয় এবং রঘুবংশীর একটা 51 রানের ইনিংস এবং রিঙ্কু সিংয়ের লাস্টে একটা মোটামুটি ভালো ফিনিশিং দিয়ে KKR 220 অবধি পৌঁছাতে পারে। ম্যাচের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স সেটাকে চেস করে দেয়। তো এই ভিডিওতে আমরা বিশ্লেষণ যে করবো, বিশ্লেষণটা এইভাবে করবো, KKR-এর কী কী ভুল হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কী কী ঠিক হয়েছে। এবার KKR-এর কিছু জিনিস টিকমার্ক হয়েছে সেটা আমি বলতে চাই, এবং মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিছু জিনিস ভুল হয়েছে। তো সবার প্রথমে যদি মেন ব্লান্ডারটা KKR-এর কোথা থেকে শুরু হয়েছে, এইবারের IPL না, আগের বারে যে অকশনটা হয়েছিল সেখানে মেন ব্লান্ডারটা তারা করে ফেলেছে। কি না, যেই ক্যাপ্টেন তোমাকে ট্রফি দিল শ্রেয়াস আইয়ার, তাকে তুমি ছেড়ে দিলে। ওই ম্যাজিক্যাল ডেলিভারি মিচেল স্টার্কের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে, মোস্ট প্রবাবলি অভিষেক শর্মার ওই বলটা মানে ম্যাজিক্যাল বল, আপনি তাকে ছেড়ে দিলেন, মিচেল স্টার্ককে ছেড়ে দিলেন, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিলেন। সেই শ্রেয়াস আইয়ার গতবারের IPL-এ পাঞ্জাবকে ফাইনালে তুলে দিল। স্টার্ক তো ছেড়ে দিন, আমি বলছি না। কাকে নিলেন? ক্যামেরন গ্রিনকে 25 কোটি দিয়ে। কী পারফরমেন্স তার আজকে এই ম্যাচে, কী করেছে সে? না বলে না ব্যাটে, অলরাউন্ডার হিসেবে সে খেলে। তো এই ধরনের ভক্কিবাজি পারফরমেন্স দিয়ে কিন্তু ম্যাচ জেতা যায় না। হয়তো একটা ম্যাচ খুব এক্সেপশনালি ভালো খেলে দিল, কিন্তু কনসিস্টেন্সি পারফরমেন্স সে দিতে পারবে না। এবং আমার কোথাও গিয়ে মনে হয় এত টাকা 25 কোটি বিদেশিদের পেছনে খরচা না করে, সেটা আমি সমস্ত ফ্র্যাঞ্চাইজিকেই মানে এটা আমার তরফ থেকে মেসেজ যদি কারোর কাছে পৌঁছায়, যে এত টাকা বিদেশিদের কাছে মানে খরচা না করে নিজেদের ইন্ডিয়ান প্লেয়ারদের তুলনা বস, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সে আমি এই জন্য ভালো লাগে। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান নই, আমার টিমের রাইভালরি ওয়ান অফ দ্য মোস্ট, মানে যেটা হয় এল ক্লাসিকো IPL-এর মুম্বাই ভার্সেস চেন্নাই, আমার রাইভালরি টিম হওয়া সত্ত্বেও যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মুম্বাই একমাত্র টিম যে মানে তার স্কাউট এত সুন্দরভাবে প্লেয়ার তুলে আনে। তারা এত মানে শুধুমাত্র মুম্বাই থেকে না, অনেক জায়গা থেকে, কলকাতা থেকে, রাজস্থান থেকে, সাউথ থেকে, অনেক জায়গা থেকে তারা ভালো ভালো প্লেয়ার তুলে এনেছে। হয়তো তারা IPL খেলে না, কিন্তু তাদের যে ওভারঅল মুম্বাই ইন্ডিয়ান্স যে ফ্র্যাঞ্চাইজিটা, সেখানে কিন্তু তারা আছে। তো এই স্কাউটিংটা আমাদের কলকাতা তো ছেড়েই দিন, যেটা আমার সবচেয়ে জঘন্য লাগে কলকাতা KKR হিসাবে আমাদের বাংলা থেকে লাস্ট 10 বছরে কটা প্লেয়ারকে সাহায্য করেছে, আমি খেলিয়েছে, আমি ছেড়ে দিন সব অভাবনার অতীত, যে নজরে এনেছে মানুষের। একটা প্লেয়ারের নাম বলুন তো আমাকে। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি টপিকে। যেটা মেন বলছিলাম ব্লান্ডার, ওই অকশানেই করে ফেলেছে। কাদেরকে গাঁজা ফাজা খাইয়ে পাঠিয়েছিল আমি নো আইডিয়া, এরকম একটা রেকলেস অকশন। এবং সেখান থেকে KKR মাঠটা খেয়ে গেছে। না তুলতে পেরেছে ভালো ক্যাপ্টেন, না তুলতে পেরেছে ভালো ফিনিশার, এবং সেই রাসেল যে লাস্ট 4-5 বছর ধরে কোনো পারফরমেন্স দিতে পারেনি, সেই রাসেলকে কিন্তু রেখে দিয়েছিল। সেটাও অবাক করার মতো বিষয়।
যাই হোক, নারিনও এখন বর্তমানে বাস চলে না। নারিনকে চালাতে হলে সে ওপেন করাতে হবে, যেটা গৌতম গম্ভীর শিখিয়ে দিয়ে গেছিলো। কারণ নারিন পরবর্তীকালে যখন ব্যাট তার জায়গা 8-9 সেখানে সে কিছু করতে পারবে না। বেটার সে যখন পাওয়ার প্লেতে এসে একটা ভালো স্টার্ট দিয়ে দেয় টিমকে, সেটা কিন্তু ইনফ্লেকচুয়েট করা যায় পরে ম্যাচে। এটা মস্ত বড় ভুল কলকাতার। নেক্সট ভুল যেটা আমি মনে করি, ভুল বলা যায় না এটাকে, এটা ইম্প্যাক্ট পড়েছে খেলায়। 4 নম্বর ওভারে জিঙ্কা রাহানে রিটায়ার্ড হয়ে যাওয়া, রিঙ্কু সিং তাকে ক্যাপ্টেন মানে ভাইস ক্যাপ্টেন কী হিসাবে করা হলো সেটাও আমার বোধগম্য হলো না। কেউ একটা আমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিক যে এই কারণে রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। জাস্ট আমাকে দুটো লজিক দিয়ে দিন, যারা কলকাতার অতি বড় সাপোর্টার। তো ন্যাচারালি যা হওয়ার, কোনো মানে আতাপাতা নেই রিঙ্কু সিংয়ের। উল্টো পাল্টা বোলার, উল্টো পাল্টা সময় আসছে, মানে এর থেকে তো একটু যারা ম্যাচিওর ক্রিকেটার, মনীষ পান্ডে, আমি মানে এরকম হটকারী সিদ্ধান্ত নিত না রিঙ্কু সিংয়ের মতো। তো আপনারা যারা খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কোন কোন জায়গায় কথাগুলো বলছি। বিশেষ করে বোলিং চেঞ্জ, পাওয়ার প্লেতে নারিনকে না এনে 6 নম্বর ওভারের পরে নারিনকে আনছে, তো এরকম অনেক উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট যেটা আমার কলকাতার পক্ষে যায়নি বলে মনে হয়েছে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর ফর্ম। দেখুন, ক্লাস বোলার তো কলকাতাতে নেই, ছেড়েই দিন। মুম্বাইতে একটা বুমরা আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে। যদিও আজকে সেরকম পারফরমেন্স বুমরার নেই, বাট বুমরা নামটাই যথেষ্ট। সেটা ওয়ার্ল্ড কাপে সে আবারও প্রমাণ করে দিয়েছে এবং সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু কলকাতার ক্লাস বোলার সেই অর্থে কেউ নেই। তবু আমি যদি ধরে নিই বরুণ চক্রবর্তী, সেও কিন্তু সেই পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপ থেকে দিতে পারেনি। তাকে কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যাটাররা পড়ে ফেলছে, সিম্পলি স্লো অফ স্পিনার হিসেবে তাকে খেলছে। আপনারা যদি একটু বিশ্লেষণ করে দেখেন, ক্রিজে দাঁড়িয়ে টেনে 6 মারছে তাকে, বরুণ চক্রবর্তীকে। আপনি একটু দেখে নিন হাইলাইটসগুলো ওয়ার্ল্ড কাপের এবং আজকের ম্যাচের। তাকে কিন্তু মিস্ট্রি স্পিনার হিসেবে কেউ ট্রিট করছে না, তার স্পিনটা সবাই পড়ে ফেলতে পারছে। ভ্যারিয়েশন আনতে হবে, ফ্লিপার আনতে হবে। শুধুমাত্র স্পিন মানে যেটা সে করে না, মানে লেগ স্পিন এবং তার সাথে গুগলি, সেটাকে অফ স্পিন, মানে গুগলিটার ভ্যারিয়েশনটা এত সে এনে ফেলেছে, সে লেগ স্পিনার থেকে অফ স্পিনারের দিকে আস্তে আস্তে চলেছে। এবং মিস্ট্রি স্পিন, কখন কী হবে স্পিনটা, ফ্লিপার দিচ্ছে না, স্লোয়ার দিচ্ছে না, বলে পেস ভ্যারিয়েশন আসছে না। এটা না করলে কিন্তু বাস তার ক্রিকেট ক্যারিয়ার বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না। তাকে করা উচিত এইটা একটা ফ্যাক্টর কলকাতা হারের পেছনে। এবং এই পয়েন্টটার সাথে আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, কারণ আমি ওই যে বললাম সিচুয়েশন অনুযায়ী কথা বলি না। 220 রান হয়ে যাওয়ার পর অনেকেই বলবেন যে এনাফ রান, কিন্তু না। একটা সময় 7 ওভারের মাথায়, আমি খুব বুঝতে না হই, কলকাতার 94 ছিল, 10 ওভারে 120 সামথিং ছিল। 120 যদি 10 ওভারে হয়, নেক্সট 10 ওভারে 100 রান করলেন কী করে আপনি? এটা তো ভুল, এটা অ্যাকচুয়ালি ক্রাইম এক প্রকার। হাতে উইকেট রেখে আপনি নেক্সট 10 ওভারে 100 রান, আমি লাস্ট 6 ওভারে তো আমি খুব কম করে 36 বলে তো আমার 60 হবে। 36 বলে যদি আমার 60 হয়, বাকি আমার যে 4 ওভার আছে, 4 ওভার আমি কারেন্ট রান রেটটা ধরে খেললেই তো আমার 240 হয়ে যায়, 240 প্লাস। তো 20 থেকে 25 রান কিন্তু শর্ট ছিল, এটা আপনাদের মানতে হবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স একটা সময় মনে হচ্ছিল চেজের সময় যে 0 উইকেটে খেলা শেষ করে দেবে, কিন্তু লাস্টে এসে খেলাটা যেই সিচুয়েশনে চলে এসেছিল, সেখান থেকে কিন্তু যদি কেকেআরের রানের ব্যাংকে আরও 20টা রান এক্সট্রা থাকতো, ম্যাচটা কিন্তু কেকেআর জিতে যেতে পারতো। যদিও চেষ্টা একপাক্ষিক মনে হচ্ছিল একটা সময়, কিন্তু এই রোহিত শর্মা, রায়ান রিকেলটনের উইকেটগুলো পড়ে যাওয়ার পর পান্ডিয়া, সূর্যকুমার যাদব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে খেলেছে, এটা আমার ভালো লেগেছে যে রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ট্রিট করা হয়নি, যেটা আগের 2 বছর করা হয়েছিল। রোহিত শর্মার মতো ক্লাস প্লেয়ারকে মাঠের বাইরে বসে থাকতে দেখতে কারই বা ভালো লাগে, এবং দর্শক মাঠে যায় কিন্তু ম্যাক্সিমাম এই ক্লাস প্লেয়ারদের দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন তো ইন্ডিয়া টিমের টেস্ট ক্রিকেটে কী অবস্থা। বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, মাঠ ফাঁকা পড়ে আছে। বিশেষ করে ইন্ডিয়াতে, যেখানে টেস্ট ক্রিকেট একদমই পপুলার না। তাও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট চলুন পপুলার, সেখানে মানুষ এমনি মানে তাদের দেশের জন্য মাঠ ভরিয়ে দেবে। কিন্তু ইন্ডিয়াতে স্টার প্লেয়ার বরাবরই একটা জায়গা আলাদা পায়। সে আমরা যতই গৌতম গম্ভীরের ওই মতামতের সপক্ষে যুক্তি দিই বা বিপক্ষে যুক্তি দিই, এটা কিন্তু কোনো কালে ইন্ডিয়ান ক্রিকেটে হয়নি। ইন্ডিয়ান ক্রিকেট বরাবরই স্টার নির্ভর একটা টিম। সে কপিল দেবের আমল থেকে শুরু করে দেখে নিন, সুনীল গাভাস্কার, আজহারউদ্দিন, সচিন, ধোনি, মানে এরকম একটা স্টার প্লেয়ার কিন্তু প্রতিটা জেনারেশনেই থাকে, যেটা বর্তমানে গিলকে তৈরি করার চেষ্টা করছে আইসিসি। স্টার প্লেয়ার মানে অ্যাড, তাকে দেখে চলবে, তাকে দেখে লুক আসবে। তো এইরকম স্টার প্লেয়ার কিন্তু দরকার পড়ে মাঠে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স আগের বার ভুল করেছিল, এবার তাকে সেই ট্রিটমেন্টটা দেয়নি। সূর্যকুমার যাদব এখনও সেই স্টার হয়ে যায়নি এবং ওয়ার্ল্ড কাপে তার সেই পারফরমেন্স নেই
যার জন্য তাকে পুরো ম্যাচ খেলানো যেতে পারতো বলে আমার মনে হয়। ঠিক আছে, এই সিদ্ধান্তটা আমি মেনে নিলাম যে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে। অলরেডি বলে দিলাম যে কেকেআরের কী ভুলগুলো হলো। বা যদি চলে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে কী ঠিক হলো, এবং কেকেআরের ঠিকগুলো আমি অলরেডি আলোচনা করে নিয়েছি। যে একটা সময় কিন্তু কেকেআর খুব ভালো খেলছিল, কেকেআরের ফিল্ডিং ওভারঅল খুব একটা খারাপ হয়নি, একটা ক্যাচ মিস হয়েছে ওই 10.2 ওভারে মাথায় রায়ান রিগেলটনের ক্যাচটা ফেলে দেয় বৈভব আরোরা, ওই মানে ইজি ক্যাচ ছিল। এবং অপরদিকে রোহিত শর্মা একটা ক্যাচ মিস করে, মানে এই লেভেলে এই ক্যাচ মিস কিন্তু হয় না। এটা ইন্ডিয়ানদের ফিল্ডিং খুবই বাজে, জঘন্যতম ফিল্ডিং ইন্ডিয়ার। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, ইন্ডিয়ার ফিল্ডিং লাস্ট 5 বছরে 1% উন্নতি হয়নি, বরং মানে ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ তো হয়নি, ডিক্রিজ হয়েছে। আগে ইন্ডিয়ার ফিল্ডিং এত তস্য খারাপ ছিল না। রোহিত শর্মা ওই যে 6টা মানে 4 করে দিল, ওটা ফিল্ডিং, ওটা ক্যাচ হয়। একটু ব্যালেন্সটা ঠিক রাখতে পারলে এটা ক্যাচ হয়, ব্যালেন্স রাখতে পারলো না, 4 করে দিল। যাই হোক, এবার যদি চলে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের কোন কোন ভালো হলো। দারুণ ওপেনিং দুজন স্টার্ট দিয়েছে, রায়ান রিগেলটন এবং রোহিত শর্মা প্রায় সমানে যাচ্ছিল, 10-15 রান দুজনের তফাৎ ছিল, 100+ পার্টনারশিপ ওপেনিংয়ে। সেটা আমার সবচেয়ে বড় মানে মস্ত পজিটিভ দিক লেগেছে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছিল যে 120 রানের পার্টনারশিপটা যখন হয়ে গেছে, ম্যাচটা তাহলে আস্তে আস্তে 0 উইকেটেই বের করে দেবে, সেটা হয়নি। শার্দুল ঠাকুরকে এখানে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, এই কথাটা আমি বলতে চাই। এটাও আমাকে অবাক করলো। শার্দুল ঠাকুর কিন্তু 200 রানের এগেনস্টে 3 উইকেট নিয়েছে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং রোহিত শর্মা এবং রায়ান রিগেলটন এখানে করেছে 81, রোহিত শর্মা করেছে 78। রোহিত শর্মা মেরেছে 6টা 6, রায়ান রিগেলটন মেরেছে 8টা 6। তো এদের দুজনের মধ্যে রায়ান রিগেলটন যদি ম্যান অফ দ্য ম্যাচ হতো, আমাকে অতটা অবাক করতো না, কারণ 220 রান সেটা তো যতই কম হোক, কেকেআরের রানের ক্ষেত্রে আমি বলেছি কম, 240 হলে বেটার হতো, মানে বেটার হতো না, হতো 240 হতো। কেকেআর নিজের গাফিলতিতে করতে পারেনি, কিন্তু সেই 220 রানের এগেস্টে এখানে শার্দুল ঠাকুর 3 উইকেট পেয়েছে। কিন্তু এই যে রায়ান রিগেলটন এবং রোহিত শর্মা ম্যাচটা এত ইজি করে দিল মুম্বাইয়ের জন্য, তাদের কাউকে একটা ম্যান অফ দ্য ম্যাচ, বিশেষ করে রায়ান রিগেলটন যে 81 রান করেছে, সেই ম্যাচটা তাদের দিকে একদিকে করে দিয়েছে। তাকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে কী করে শার্দুল ঠাকুরকে দেওয়া হলো, এটাও আমার বোধগম্য হলো না। আপনাদের হলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে লিখে। নেক্সট যেটা ভালো বলবো, হার্দিক পান্ডিয়ার কিছু জায়গার ক্যাপ্টেন্সি। কেন কিছু জায়গা বলছি, অনেক জায়গায় তিনি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন। সেকেন্ড ওভার তিনি কোনোদিনই বোলার হিসাবে আমার মনে হয় না, সেটা ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়া টিমের জন্য করে আসেন এবং আইপিএলও করেছেন, সেকেন্ড চেঞ্জে তিনি আসেন বল করতে। দেখুন, আমার তাকে পাওয়ার প্লে বোলার হিসেবে মনে হয় না, কিন্তু বলটা তিনি ঠিকঠাক করে দেন। বরং ফিনিশিংয়ে যদি হার্দিক পান্ডিয়া দেখেন, সে 2024 যে T20 ওয়ার্ল্ড কাপ, ঠিক উইকেটটা কিন্তু নিয়ে নিয়েছিল। ফিনিশিংয়ে তার বোলিং আমার ভালো লাগে এবং কার্যকর হয়। আমার ভালো লাগে তো বড় কথা না, কার্যকর হয় টিমের জন্য। তো সেদিক দিয়ে দেখতে গেলে হার্দিক পান্ডিয়ার কিছু ডিসিশন, যেমন এই যে রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না খেলানো, সূর্যকুমার যাদবকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো, বোলিং চেঞ্জগুলো, এই জিনিসগুলো, এবং লাস্টে যখন ম্যাচটা কিছুটা কাছাকাছি চলে এসছে, মানে রান আর বলের খুব একটা ডিফারেন্স নেই, এরকম পজিশনে চলে এসছে, ওই সময় মাথা ঠান্ডা রেখে রানটা চেস করে দিল। এই জায়গাগুলো ঠিকঠাক আমার মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য লেগেছে। এবং যেগুলো খারাপ লেগেছে ওগুলো তো বললামই, টস থেকে শুরু করে। তো এই ছিল ওভারঅল বিশ্লেষণ আজকের ম্যাচটার। আগামীকাল রাজস্থান এবং সিএসকের ম্যাচ, বৈভব সূর্যবংশীকে দেখার জন্য মুখিয়ে আছি। যাই হোক, আপনাদের কি বক্তব্য এই ম্যাচটা নিয়ে, আপনাদের কি মতামত, আর কি আপনাদের পয়েন্ট আউট করার আছে ম্যাচটা নিয়ে, সেটা আমার সাথে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখনের মতো টাটা, বাই।